মানুষ বেসিক্যালি হাসিনার ডাকে মাঠে নামছে, যে হাসিনাই ডাকতেছিল আসো তোমরা আমারে ফালাও। ও জেল থেকে বের হওয়ার পরে সবসময় স্বপ্ন দেখতাম যে কোন আন্দোলনের মধ্যে হাসিনা ফালানোর একটা এলিমেন্টস আছে, ওই জায়গায় আমি আছি। আন্দোলন জনগণের হাতে ছিল, আন্দোলন যদি কোনো নেতার হাতে থাকতো তাইলে এই আন্দোলন আর সফল হতো না। এই আন্দোলনটা সফল হয়েছে অন্যতম মানে কারণ হচ্ছে বা ঘটনা হচ্ছে এই গুপ্ত রাজনীতি। 24-কে আমরা অন করি, 24-এর চেতনা ব্যবসায়ীদের আমরা অন করি না। এখন শিবির যদি আবার গুপ্ত হয়ে যায় কাকে ডিস্টার্ব করবে? তারেক রহমানকে ডিস্টার্ব করবে। সবাই তো ট্রমাটাইজ, তাদের আপা পালাই গেছে, তাদেরকে যাওয়ার সময় একটু নিয়েও যায় নাই, তাদের কোনো বন্দোবস্তও করে যায় নাই। যারা জুলাই বিরোধী শক্তি আছে তাদের একটা জিল্লতির জীবন আমরা দেখছি। ইতিহাসের পাতায় এমন কিছু দিন আছে যা ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে না, শুধু লেখা থাকে মানুষের অন্তরে। তেমনি 24শে জুলাই। 24শে জুলাই এমন একটি দিন যেটার পেছনে রয়েছে ইতিহাস, সংগ্রাম এবং আত্মত্যাগের গল্প। আমরা 24শে জুলাই নিয়ে আজকে শোনাবো সেই 24শে জুলাইয়ের পেছনের ঘটনা, কিভাবে মানুষ নেমে এসেছিল সেই জুলাই। ম্যানুয়ালার সৌজন্যে স্মৃতিতে জুলাই সোনালী নিউজের বিশেষ সংলাপে স্টুডিওতে উপস্থিত রয়েছেন নাইম আহমেদ, জেডিপির আহ্বায়ক। নাইম আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে, সোনালী নিউজের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে এবং সোনালী নিউজের যারা দর্শক রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। 2024 সালের জুলাই মাসে আন্দোলনটা শুরু হয়, যদিও আগে থেকেই, কিন্তু তীব্র আকার ধারণ করে জুলাই থেকে 1-2 থেকেই শুরু হয়। তো এই যে জুলাই আপনি খুব কাছ থেকে দেখেছেন, আপনি যতটুকু জানেন আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি এই জুলাইয়ের অনুষ্ঠানের সাথে জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। কিভাবে আপনি কখন এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হলেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে জুলাইটা আমাদের জীবনে খুব বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না, বরং আমরা এরও আগ থেকে, অর্থাৎ আমরা ইউনিভার্সিটিতে আসি 12-13 সালের, এবং তখন আমাদের চোখের সামনেই গণজাগরণ মঞ্চ বসে, তারপর শাপলা আসে, তারপর শাপলা ট্রাজেডি হয়, গণহত্যা হয়। আমাদের জার্নিটা অনেক পিছনের, এবং বেসিক্যালি আমরাও কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে, যে মনে হচ্ছিল আমাদের কাছেও আমাদের মনে হয় আর কোনো ওয়ে নাই। বিশেষ করে যখন 28শে অক্টোবর বাংলাদেশের সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এই গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, কিছু বাম সংগঠন, অর্থাৎ আওয়ামী লীগের বাইরে সবাই যখন মাঠে নেমে গেল, তাও যখন কোনো ফসল আসলো না, বরং আধা ঘন্টা 1 ঘন্টার অপারেশনে হাসিনা এটাকে ফাঁকা করে ফেলতে পারলো মাঠ, তখন তো আমরা আসলে হতাশ হয়ে পড়েছিলাম। এবং এরপরে দেখা যায় যে একরকম আমরা মানে হাল ছেড়ে দিয়েছিলাম যে আর বুঝি পরিবর্তনটা আসবে না। ওইখান থেকেই কিন্তু নতুন খেলা শুরু, মানে আল্লাহ নতুন একটা খেলা শুরু করলেন। সেখানে আমাদের সামনে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই নির্দলীয় যে প্ল্যাটফর্মটা, এটা নিয়ে আসলেন। ফলে ঠিক আমাকে এটা সুনির্দিষ্টভাবে বলা কঠিনও যে আমি ঠিক কোন সময় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়াই গেছি। আর দ্বিতীয়টা হচ্ছে, আমরা একটা সময় তো পার্টিজানও ছিলাম না, একসময় পার্টি রাজনীতি করেছি, পরে মানে আমাদের আসলে অর্থে কোনো দল ছিল না, বরং এই যে যারা ক্রিয়াশীল বিভিন্ন ভাবে, তারা দেখা গেছে যে 28শে অক্টোবরের যে প্রোগ্রাম, সেটা বিএনপি বা জামাতের প্রোগ্রাম, আমরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করেছি। তো সেটার পরে আবার ক্লান্তি লগ্ন এসেছে, আবার এই যে ধরেন যারা সমন্বয়ক ছিল, নাহিদ ইসলাম থেকে শুরু করে সবাই যখন আবার ডাক দিয়েছে, তখন আমরা মনের অজান্তেই কিন্তু এই হাসিনাকে ফালাইতে হবে, ফ্যাসিবাদের অবসান ঘটাইতে হবে, এই জন্য আমরা মাঠে নেমে গেছি। তো এর মধ্যে যদি বলেন বিশেষ ঘটনা কোনটা, নিঃসন্দেহে যে যখন আবু সাইদ মারা যান, ওইটার পরে তো আমরা আসলে বেশি করে এটার সাথে এঙ্গেজ হয়ে গেছি। তো এর আগে পরেও আমরা এঙ্গেজ ছিলাম, বাট যদি বলেন স্পেসিফিক কখন আপনি বেশি এঙ্গেজ হয়ে গেছি আমরা, সেইটা হচ্ছে আবু সাইদের এই ঘটনা। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে জুলাইয়ের পুরো আন্দোলন জুড়ে আপনার কাছে কোন দিনটি সবচেয়ে বেশি স্মরণীয় হয়েছে এখন? জুলাইয়ের মধ্যে আমার আসলে 36শে জুলাই আমার কাছে সবচেয়ে স্মরণীয়। কারণ হচ্ছে, ধরেন এদিকে হাসিনা যে চলে গেছে আমরা তাও জানি না। কিভাবে জানলেন সেদিন? মানে যাত্রাবাড়িতে আমরা তখনও ধরেন যে নারায় তাকবীর স্লোগান দিচ্ছি, আজাদির স্লোগান দিচ্ছি, ইনকিলাবের স্লোগান দিচ্ছি। তো এর মধ্যে কেউ কেউ বলছেন যে হাসিনা পালাইছে। এখন আমরা বিশ্বাস করতে পারছিলাম না এই কারণে যে ঠিক তখনও যাত্রাবাড়িতে গুলি চলতেছে, এবং মানে ভয়ানকভাবে। আপনারা জানেন যে অভ্যুত্থান বা হাসিনা পালায় যাওয়ার পরে ওইখানে কিন্তু অনেক লাশ পড়েছে। তো আমরা দেখতেছি আমাদের সামনে থেকে লাশ যাচ্ছে, আহতরা যাচ্ছে। ওখানে আবাবিল নামে একটা হসপিটাল আছে, ওটার ঠিক মাঝামাঝি যাত্রাবাড়ি আমাদের অবস্থান ছিল, এবং তখন দেখেছি যে ওইখানে তো আসলে মানুষ একের পর এক যাচ্ছে। তাহলে যারা বলছেন
যে হাসিনা পালাই গেছে, আমরা তো বিশ্বাস করতে পারছিলাম না আসলে ঘটনাটা কি ঘটছে। সো ওই দৃশ্যটাই খুব প্যাথেটিক যে অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও লাশ পড়তেছে। এই জন্য এটা ধরেন মানে স্মরণীয় বলতে বেশি মর্মান্তিক ঘটনা আর কি আমার জীবনে। আচ্ছা, আপনার কাছে আরেকটু জিনিস জানতে চাই, যেহেতু আপনি যাত্রাবাড়ির বিষয়টা তুলেছেন, সেটা হলো যাত্রাবাড়িতে ২ টি ঘটনা সবচেয়ে বেশি আলোচিত ছিল, যে যাত্রাবাড়িতে পুলিশ মানে ও মানে পাখির মতো গুলি করে মানুষ মারছে। আরেকটা হলো পুলিশকে উল্টোভাবে ঝুলায় রাখা হয়েছিল। ২ টি ঘটনা আপনি কি সাক্ষী ছিলেন? না, দেখেছেন? দেখেছি বলতে আপনার না ওইভাবে তো মানে শনিয়াখা ওই ঘটনাটা ঘটেছে যাত্রাবাড়ি থেকে একটু পরে। জি। ওইটা আমি সচক্ষে দেখিনি, বাট ভিডিও টিডিও ঘটনাটা কি ছিল? এইটা এক্সাক্ট ঘটনা তো আমিও জানি না, বাট আমরা প্রেডিক্ট করি যে কোনো পুলিশ কোনো আন্দোলনকারী যারা ছিল হুম, হুম। তাদের উপর সওয়ার হয়েছে। পরবর্তীতে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। নিশ্চয়ই তাদের ২ জন ৪ জন যখন শহীদ হয়েছেন, তাদের সঙ্গী সাথী যারা আছে তারা তো অবশ্যই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এই নিরস্ত্র অবস্থাতেই হয়তো তাকে বাগে পেয়েছেন এবং সেখানে তার একটা অবস্থান তৈরি হয়ে গেছে আরকি। জয় বাংলা হয়ে গেছে বা যেটাই বলেন আরকি, সেটা হইতে পারে। বাট এটার এক্সাক্ট কারণটা তো আমি মানে আমার জন্য একটু বলা মুশকিল আরকি। যাত্রাবাড়ি থানার ঘটনাটা। এদিকে শেখ হাসিনা পালাই যাচ্ছে। তারপরও পুলিশ নৃশংসভাবে মানুষকে এইখানে গুলি করে হত্যা যাত্রাবাড়ির করছে। ঘটনাটা খুবই প্যাথেটিক এবং অনাকাঙ্ক্ষিত। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ হাসিনার এই ভয়াবহ নৃশংস ঘটনার পরেও যেইখানে পুলিশ স্যারেন্ডার করেছে, পুলিশকে কিন্তু মানুষ ছেড়ে দিয়েছে। যেখানে হাত জাগিয়ে অনেক জায়গায় দেখবেন যে ভিডিও আসছে, তারা নারায় তাকবীর স্লোগান দিচ্ছে বা ইনকিলাব জিন্দাবাদ বলতেছে, বলে, বলে থানা থেকে বের হয়ে যাচ্ছে। মানুষ তাদের ওয়েলকাম করতেছে। তো যাত্রাবাড়ি এটা ছিল উল্টো। এইখানে এত অ্যারোগেন্ট ছিল এরা যে অভ্যুত্থান হইছে, হাসিনা পালায় গেছে। তারপরও তারা মনে করতেছে তারা মানে যাত্রাবাড়ি দখল নেবে। এটা তো পসিবল না। ফলে তারা হচ্ছে ওই ইয়ার মতো আরকি, মানে জীবনের শেষ বিন্দু দিয়ে লড়াই করে যাওয়ার মতো হাসিনার জন্য। হুম। তো সেই কাজটা তারা করেছেন এবং এখানে প্রচুর লাশ পড়েছে এবং ফলে যেটা হচ্ছে বিক্ষুব্ধ জনতা একটা সময় কিন্তু ওই থানাটাকেই জ্বালায় দিয়েছে। আপনারা জানেন সেটা। সো ওই ঘটনাগুলো ঘটছে। কিন্তু আমাদের অভ্যুত্থান যেই ম্যাসিভ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হয়েছে, জুলাই যোদ্ধারা যেভাবে শহীদ হয়েছেন, মারা গেছেন, সেই অনুসারে জুলাইয়ের পক্ষের শক্তি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। যে তারা আসলে যুদ্ধের মাঠের বাইরে মানে লড়াইয়ের মাঠের বাইরে সাধারণ মানুষের জানমালের খুব একটা ক্ষতি করেননি। ফলে যাত্রাবাড়িতে যেটা হয়েছে এটা পুলিশের অস্বাভাবিক বাড়াবাড়ির কারণে মানুষ তাদের আক্রমণ করেছে। আপনি এই জুলাইয়ের আন্দোলনের শুরু থেকে ছিলেন কিনা? আর কখন মনে হইল যে আপনার জুলাই আন্দোলনে সম্পৃক্ত হওয়া উচিত? শুরু থেকেই ছিলাম এবং জুলাই আন্দোলনটা শুরু হয়েছে কিভাবে? মানে কখন থেকে? একটা তো হচ্ছে যে ধরেন বৈষম্য একটা বিরোধী হলো যে আপনি যেটা বললেন শুরুতে, যে একবারে সেই শেখ হাসিনা আমল থেকে শুরু থেকে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন বর্ণনা দিলেন। স্বৈরাচার হয়ে উঠছিল দিনে, দিনে। ওটা হলো ভিন্ন না, কথা। এর বাইরে হচ্ছে ধরেন জুলাইয়ের শুরুতেই কিন্তু অফিসিয়ালি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনী প্ল্যাটফর্মটা গঠিত হয়। হুম, প্ল্যাটফর্মটা গঠিত হওয়ার সাথে সাথে তো আমরা এটার সাথে একটা কানেকশন ফিল করি। হুম, হুম। কিন্তু এইটা আমরা ওতপ্রোতভাবে জড়াই সেটা হচ্ছে যখন এই যে ক্যাম্পাস গুলোতে মিছিল হচ্ছিল, আমরা তো তখন ক্যাম্পাস ছেড়ে দিয়েছি। ফলে ক্যাম্পাসের বাইরে যখন আন্দোলনটা গিয়েছে, অর্থাৎ আবু সাঈদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটা কিন্তু ক্যাম্পাসের বাইরে ছড়ায় পড়ছে। আমরা তখন হলো বেশি এঙ্গেজ হয়ে পড়ছি। তো সেই হিসাব করলে আমরা জুলাইয়ের মাঝামাঝিতে হলো ফুল ফ্লেজে যে এঙ্গেজ হয়ে পড়ার যে ব্যাপারটা, ওই ঘটনাটা ঘটেছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমি তো কোনো সমন্বয়ক ছিলাম না। মানে এটা তো যারা আমাদের ছোট ভাইরা যারা মোটামুটি ভার্সিটিতে রানিং ছিল, হুম। তারাই বেসিক্যালি সমন্বয়ক বা অন্যান্য সবকিছু হয়েছে। আমাদের সাথে ওদের একটা ভালো কানেকশন ছিল। হুম। বাট আমরা সিনিয়র যারা তারা আসলে অফিসিয়ালি কোনো সমন্বয়ক বা সম্মুখ সারির যোদ্ধা ছিলাম না। আমরা হচ্ছে এই দেশের জানেন হাজার, হাজার মানুষ যেভাবে নেমেছে, আন্দোলন করেছে, ইভেন তাদের অনেকের নেতাও হয়তো ছিল না। স্বতঃস্ফূর্তভাবে হাসিনার পতনের লক্ষ্যে কাজ করেছে। আমরা আসলে সেরকমই একজন যোদ্ধা ছিলাম। আমাদের ওই যে কোনো স্পেশাল ক্যারেক্টার আসলে জুলাই নাই। মানে তাদের সহযোগিতা করেছেন পেছন হ্যাঁ, থেকে। অবশ্যই, অবশ্যই। কি ধরনের সহযোগিতা করেছেন? সহযোগিতা ১ নাম্বার হচ্ছে যে তারা যখন কোনো প্রোগ্রাম ঘোষণা করেছে আমরা তো এটা ফলো করেছি। যে কথায়, কথায় তারা একটা ব্লকেট দিয়েছেন, হরতাল দিয়েছেন কিংবা কোনো কর্মসূচি মিছিল ঘোষণা করেছেন। আমরা তো এটার সাথে সংহতি জ্ঞাপন, ওইখানে সশরীরে উপস্থিত থাকা, এই ব্যাপারগুলো তো আমরা অবশ্যই করেছি। এর বাইরে বিভিন্ন জনকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দেওয়া এটাও তো আমরা দিয়েছি। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো যে ২৪শে জুলাইয়ের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলো, এরপরে এখন বর্তমান নির্বাচিত সরকার। এই সময়ের মধ্যে জুলাইয়ের কতটুকু আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে? জুলাইয়ের যদি বলেন একেবারে যদি গণিত করার মতো করে বলেন যে ১, ২, ৩, ৪ তাহলে বলব এখন পর্যন্ত ফলাফল শূন্য। কিন্তু
আমার দৃষ্টিতে সরল অঙ্কটা করা এখনো শেষ হয় নাই। ধরেন আমরা সরল অঙ্কটা 20 লাইনে করতে হবে বা 2 পাতায় করতে হবে, আমাদের হয়তো আধা পাতা 1 পাতা শেষ হয়েছে। অর্থাৎ জুলাইয়ের যেই মানে জুলাইয়ের 2টা সেগমেন্ট আকারে আমি দেখি। একটা হচ্ছে জুলাই যখন চলমান, মানে 36 জুলাইয়ের আগ পর্যন্ত মানুষের বা আমাদের আকাঙ্ক্ষা ছিল, মানে অন্তত আমি বলতে পারি ভাই আমার কোনো কিছু মাথায় ছিল না, হাসিনারে ফালাইতে হবে এটাই আমার মাথায় ছিল। এই দেশ পরিবর্তন, নয়া রাজনৈতিক বন্দোবস্ত এগুলা তখন আমার কোনোভাবেই টাচ করে না। হাসিনাকে ফালাইতে হবে এটাই তখন আমার মধ্যে কাজ করছে। আর যখন অভ্যুত্থানটা হয়ে গেছে, এর সাথে সাথে মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জুলাইকে কেন্দ্র করে, যে তারা এই যে বিদ্যমান পচা দুর্বৃত্তায়নের যে রাজনীতি আছে এইটা থেকে বের হয়ে একটা ভালো বেটার পলিটিক্স হবে, এবং বাংলাদেশটা আর এইভাবে লুটপাটের দেশ না থেকে একটা সিঙ্গাপুর, চায়না কিংবা একটা উন্নত কান্ট্রিতে পরিণত হবে, এই আকাঙ্ক্ষা ছিল। তো ওইখান থেকে আমাদের তাহলে একটা নতুন রাজনীতি লাগবে, যেটা এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের বাইরে, যেখানে চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, বদলি বাণিজ্য থাকবে না। সো আমাদের জুলাই যোদ্ধা আমরা যারা ছিলাম সবাই সহ ওই জিনিসটা দেশবাসীকে উপহার দিতে পারেনি। আমরা যারা জুলাইয়ের নামে রাজনীতি করেছি তারাও আসলে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের যেই ফিচার্স সেগুলোই নিজেরা অ্যাডাপ্ট করেছে। আমরাও চাঁদাবাজিতে জড়াই পড়ছি, আমরাও ধরেন যে বদলি বাণিজ্যে জড়াই পড়ছি, আমাদের ওই দখল বাণিজ্য এগুলোর সাথে আমাদের নাম এসেছে, আমাদের সহযোদ্ধাদের বিল না দেওয়া বিভিন্ন জায়গায়, নারী নিপীড়ন এগুলোর সাথে নাম এসেছে। ওই জায়গায় যদি চিন্তা করেন তাহলে আমাদের মানে অলমোস্ট জিরো আমাদের ফলাফল। কিন্তু জুলাই যে আকাঙ্ক্ষা, যে এই যে মানুষ নতুন মানে পরিবর্তনটা চায়, ওই আকাঙ্ক্ষা কিন্তু এখনো মৃত হয় না, কারণ ওটা কোনো নেতার হাতে না, ওটা জনগণের হাতে। এটা গণসার্বভৌমত্বের ব্যাপার। জনগণ এটা এখনো ফিল করে যে সে একটা অর্জনের দিকে যাইতে চায়। আমি ওই যে বললাম সরল অঙ্কের এখনো 1 পাতা বাকি। তো মানুষ হচ্ছে এখন দেখতেছে টেস্ট করে, যে বিএনপি একসময় বলেছে সে জুলাইকে ধারণ করে, জুলাই সনদের পক্ষে তারেক রহমান ভোট দিতে বলেছেন, সেই ভোট তো মানুষ দিয়েছে, কিন্তু এখন তার দল জুলাইয়ের সাথে বিট্রে করছে কিনা মানুষ দেখবে। একই জুলাইয়ের এখন চেতনার ব্যবসাটা কিছুটা তো হচ্ছে ধরেন এনে জামাত এনসিপি করতেছে, মানুষ তাদেরও কিন্তু টেস্ট করে দেখবে তারা আসলে জুলাইকে ধারণ করে কিনা। যদি এই সবগুলো পার্টি ফেল করে, যে জুলাইয়ের আকাঙ্ক্ষা তারা ধারণ না করে আওয়ামী লীগ যেমন 71-এর ব্যবসা করতো, তারা এই জুলাইয়ের ব্যবসা করে, তাহলে কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। এখানে বাই প্রিন্সিপাল একটা আন্দোলন হচ্ছে, মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন আকাঙ্ক্ষা সে অটল আছে। তো মাঝখানে তার তো অবলম্বন লাগবে, অবলম্বন আকারে সে ধরেন বিএনপি কে টেস্ট করতেছে, জামাতকে টেস্ট করতেছে, এনসিপি থেকে টেস্ট করতেছে। সো আমি মনে করি আমাদের আরেকটু সময় দিতে হবে, সেটা 5 বছর হইতে পারে, আমাদের পরিবর্তন হবেই এখানে। সো এই পরিবর্তনটা কার হাত ধরে হবে ওইটা এখনো ডিফাইন না, সেই হিসাবে বলতে পারেন এখন পর্যন্ত ফলাফল শূন্য। কিন্তু যদি আমরা ফোরকাস্ট করি তাহলে আমাদের ফলাফল কিন্তু মানে লেটার মার্কে যাবে আর কি। আচ্ছা, আপনি যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এখন পরিবর্তন কি কোনো ব্যক্তি দ্বারা সম্ভব নাকি কোনো সংগঠনকে আগে আসতে হবে, কোনো দলকে আগে আসতে হবে? এইটা আসলে একটা সামগ্রিক প্রয়াসের ব্যাপার। মানে এরকম যে বিচ্ছিন্নভাবে জগতের কোনো কিছু ভার্চুয়াস হয়ে উঠতে পারে না। অর্থাৎ আপনি যদি এই জগতের সকল জিনিস ইতিবাচক ওয়েতে পরিচালিত না হইতে থাকে, তাহলে মানে বিচ্ছিন্নভাবে আপনি আসলে ভালো অ্যাক্ট করতে পারবেন না। এটা একটা সংকটের জায়গা। এখন বাংলাদেশের মানুষের যে ধরেন এই, আবার তো আমরা যখন ভোট দিয়েছি আমরা তো ধরেন বিএনপি পুরাতন ধারার রাজনৈতিক দল, এই চাঁদাবাজির অর্থনীতির উপরে যারা রাজনৈতিক কাঠামো দাঁড়ানো তাকেই ভোট দিয়েছি। তার মানে আমাদের জনগণ যারা আছে তাদেরও এই ব্যাপারে আর একটু ডিসিশন নিতে হবে, যে আমরা একটা চাঁদাবাজকে ভোট দিব কি দিব না, একটা কালো টাকার মালিককে ভোট দিব কি দিব না, ঋণ খেলাপিকে ভোট দিব কি দিব না। ফলে এই মুহূর্তে তার হাতে আসলে অপশনও ছিল না। ফলে আমি জনগণকে দোষ দিচ্ছি না, বাট জনগণের আরো এই ব্যাপারে কনসার্ন, মানে আরো সচেতন হতে হবে। পাশাপাশি জনগণের অপশন তৈরি করার ব্যাপারে আমরা যারা পলিটিশিয়ান আছি তাদের ভূমিকা পালন করতে হবে, যে না ও খারাপ ঠিক আছে, তাহলে আমি ভালো, এই ভালোটা যে আমিও যে একটা আসলে আস্থাশীল একটা জায়গায় আছে এবং আমি যে পারবো রাষ্ট্রটাকে হ্যান্ডেল করতে, ওই মানে কনফিডেন্স আবার জনগণের মধ্যে গ্রো করতে হবে। ফলে এইখানে একটা যুগপৎ ব্যাপার আছে, জনগণ এবং রাজনীতিবিদদের একটা যুগপৎ ব্যাপার আছে। ওই জায়গাটা হলে আসলে এই ক্রাইসিসের সমাধান। আমরা এটা এভাবে বলতে পারি কিনা, 5 আগস্টের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, নেওয়ার পরে তখন আপনাদের মধ্যে থেকে অনেকে সমন্বয় হয়েছে, সমন্বয়ের মধ্য থেকে মানুষ তো আস্থা ফিরে পায়নি। এই কারণে হয়তো বা বিএনপিকে মানুষ ভোট দিয়েছে, যে এদের যেহেতু মাত্র 1-1.5 বছর সময় পেয়েছে, তারপরে এরাও মেরে দেরে খাচ্ছে বা চাঁদাবাজি টেন্ডারবাজিতে যুক্ত হচ্ছে, তো এরাও তো ওদের মতোই করবে। এই হিসেবে বিএনপির উপর আস্থা ভরসা করে মানুষ ভোট দিয়েছে, কি মনে করেন আপনি? হ্যাঁ, এটা তো হয়েছে। ধরেন যে এখানে আমি জিনিসটা বাই প্রিন্সিপাল দেখতে চাই। অর্থাৎ যে আমাদের নেতাদের ব্যর্থতার কারণে ধরেন যে বাই ডিফল্ট চয়েস হিসেবে মানুষ বিএনপি বা জামাতকে বেছে নিয়েছে,
এই ব্যাপারটা হলো এরকম যে বাই প্রিন্সিপাল বলার মানে হচ্ছে ধরেন ৭১ তো আমরা ওন করি এবং ৭১ মানে আমাদের আত্মপরিচয়ের ব্যাপারটা তো ৭১ এর সাথে জড়িত। কিন্তু ৭১ এর যে চেতনা ব্যবসায়ী যারা ছিল এই আওয়ামী লীগ যাদের পতন হইলো তাদের বিরুদ্ধে তো আমাদের এখন দাঁড়াইতে হচ্ছে। হুম। তার মানে ৭১ নিয়ে কিন্তু আমাদের কোনো নেতিবাচক অবস্থান নাই। এটার পক্ষে ইতিবাচক আমরা এটা ওন করি। কিন্তু যারা এটার ব্যবসায় করছে তাদের বিপক্ষে। একই অবস্থা আমাদের ২৪ এর ব্যাপারে। ২৪ কে আমরা ওন করি। ২৪ এর চেতনা ব্যবসায়ীদের আমরা ওন করি না। কিছু দুষ্কৃতিকারী এখানে যেটা করেছে ২৪ এর এইটাকে প্রোডাক্ট বানায় নানাভাবে মিসইউজ করেছে। চেতনা ব্যবসা করেছে। আওয়ামী লীগকে ঠেক দিয়ে টাকা লুটপাট করেছে, ব্যবসা-বাণিজ্য দখল করেছে। ফলে তাদের কারণে পাবলিকের একটা ইনিশিয়ালি একটা খারাপ ধারণা তৈরি হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা তো লুটপাটের জায়গা। আর এই জুলাইয়ের যারা রাজনৈতিক দল এনসিপি সহ যারা গুলো তারা জনগণের সাথে খুব সুস্পষ্টভাবে গাদ্দারি করেছে। আপনার মনে থাকার কথা এখানে ৩টা ৪টা দল মিলে একটা জোট গঠন হয়েছিল। গণতান্ত্রিক সংস্কার জোট। শুরুতে ওইটার মধ্যে আমি তখন বাংলাদেশে আমার সংগঠন ছিল, ওইটা যুক্ত থাকার কথা ছিল। ওদের যত হাই ভোল্টেজ মিটিং সেই মিটিং গুলোতে আমি ছিলাম। সকল কিছু ফাইনাল হয়েছে। সেখান থেকে তারা পরে আবার পল্টি নিছে আমাদের সাথে। আবার দেখেন তারপর তারা আমাদের বাদ দিয়ে একটা জোট করেছে। জোটটা ঘোষণা হয়েছে ওইখানেই ভূমিষ্ঠ হয়েছে সন্তান, ওইখানেই তারা গলা টিপে হত্যা করেছে। কারণ ওর পরে তারা ধরেন যে বিশেষ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা তো ধরেন যে তারা বাই প্রিন্সিপাল তারা এই জোটটা শুরুই করছিল যে এই জোটের বাকি ২টা পার্টি এনসিপি এবং এবি পার্টি এই আশ্বাস তাদের দিয়েছিল যে এটা জামাত কিংবা বিএনপির কাছে বিক্রি হয়ে যাবে না। স্বতন্ত্র জায়গায় একটা তৃতীয় বলয় আকারে এটা গড়ে তুলবে। তো সে জায়গায় রয়েছে। কিন্তু বাকি ২টা দল তারা দৌড় দিয়ে কিন্তু জামাতের কোলে উঠে গেছে। এবং কে কার আগে উঠবে এটা নিয়ে এক ধরনের নানা হাস্যরসাত্মক বর্ণনা শোনা যায়। মানে একজনের কাছে গেলে আরেকজনের দোষ দেয়। এবি পার্টির কাছে গেলে দেখবেন দোষ দেবে এনসিপি, আর এনসিপির কাছে গেলে দেখবেন যে দোষ দিছে এবি পার্টি। তার মানে হচ্ছে আপনি বানাচ্ছেন একটা জোট প্রতারণার করে সেটাকে কেন্দ্র করে আপনি অন্যের কাছে এটা বিক্রি করে দিয়েছেন। ফলে এই ক্রাইসিস গুলো আমাদের আছে। অর্থাৎ বিদ্যমান যে পার্টিগুলো আছে তাদের উপরে আস্থা আনার মতো কোনো ব্যাপার মানুষের সামনে নাই। ফলে মানুষের এখানে ধরেন যে মানে সময় নিতে হচ্ছে, সার্চ করতে হচ্ছে, বেটার কিছুর জন্য অপেক্ষা করতে হচ্ছে। এই জায়গাটা আছে আরকি আমাদের। আচ্ছা, যেহেতু পার্টি নিয়ে কথা বলছেন, আপনি প্রথমে এনসিপির সাথে সম্পৃক্ত ছিলেন? জি, জি। আমি এনসিপি থেকে এনসিপি বের হয়ে বলতে আপনি নাগরিক আপ বাংলাদেশে কমিটি যেটা ছিল এনসিপি থেকে বের হয়ে আপনি আপ বাংলাদেশে ছিলেন। আপ বাংলাদেশ থেকে আবার আপনি নিজস্ব একটা দল করেছেন, জেডিপি, জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি। তো আপনি এদের থেকে বের হওয়ার কারণটা কি? আচ্ছা দেখেন জুলাইয়ের পরে যখন নাগরিক কমিটি গঠন হইলো এবং যখন নাগরিক কমিটি সারা দেশে সম্প্রসারণের লক্ষ্যে কমিটি গঠন শুরু করলো, ওই সময়টাতে আমি ব্যক্তিগতভাবে আমি যেহেতু খুলনা বিভাগের লোক, খুলনার প্রায় ৬টা ৭টা জেলা আমি এক হাতে তখন গুছাইছি। কমিটি দেওয়ার জন্য মানুষকে মোবিলাইজ করছি। এবং তখন আমি বিলিভ করতাম এবং অন্তরের অন্তঃস্থল থেকে ঘুরে মানুষকে বুঝাইছি যে পুরাতন দিনের রাজনীতি বাদ বাংলাদেশে আমরা একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসব। আপনারা আমাদের উপর আস্থা রাখবেন। এবং মানুষ এই যে অন্তর থেকে বলার কারণে যেটা হয় যে মানুষ একটা অ্যাটাচমেন্ট ফিল করে এবং মানুষ কনভিন্স হয়েছে এসেছে আমাদের কাছে। কিন্তু কয়েক মাস যাওয়ার পরে আমরা নিজেরাই আবিষ্কার করলাম ঢাকায় ফিরে যে আমরা যে ঘুরে মানুষকে তৃণমূলকে সংগঠিত করছি, যেই নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেটা আমাদের কেন্দ্রেই নেই। কেন্দ্রের লোকেরা ধরেন যে আওয়ামী লীগকে ঠেক দিয়ে টাকা নিচ্ছে, বদলি বাণিজ্যের সাথে যুক্ত হচ্ছে এবং নানা অপতৎপরতায় তারা যুক্ত এবং তারা নতুন রাজনীতি গড়ার বদলে ধরেন যে বিএনপি এবং জামাত নেতাদের দুয়ারে সেজদা দিতে বেশি পছন্দ করছেন। ফলে আমরা হতাশ হয়েছি। এবং এর বাইরে জানেন সাংগঠনিক শৃঙ্খলা, পদ্ধতিগত ব্যাপার যেটা গঠনতন্ত্র লাগে সেটার আলোকে একটা পার্টি পরিচালনা, এই বিষয়গুলো তো থাকে। এবং এই ধরনের কোন ধরনের নেতিবাচক তৎপরতায় কেউ জড়িয়ে পড়লে সেটা সংগঠন সেটাকে এন্টারটেইন করবে নাকি সেইটার ব্যাপারে পদক্ষেপ নিবে সেই ব্যাপারেও খুব সুস্পষ্ট কোনো পজিশন নেতাদের দেখা যাচ্ছিল না, টপ লিডারদের। সেইখান থেকে আমি মনে হয়েছে যে আমরা যেই স্বপ্নের কথা বলছি সেই স্বপ্ন তো এখানে নাই। তাহলে এখানে আমাদের থাকা উচিত না, সমীচীন না। সেইখান থেকে আমরা একটা পর্যায়ে আ মানে পার্টিতে যখন কনভার্ট হয় এনসিপিতে না যাওয়া এবং এরপরে কিছুদিন বিরতি নিয়ে আমাদের তো কিছু একটা করতে হবে ওই জায়গা থেকে পরবর্তীতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ গঠন করা। আমি আপ বাংলাদেশের প্রধান সংগঠক ছিলাম, সারা দেশকে সংগঠিত করেছি, চেষ্টা করেছি এবং আমাদের কথাই ছিল যে এখান থেকে একটা রাজনৈতিক দল হবে। এই লক্ষ্যে এই প্ল্যাটফর্মটা গঠিত হয়েছে। কিন্তু একটা পর্যায়ে আমরা মানে পাবলিকের সাথে যে কমিটমেন্ট করেছি আমরা নিজেরাই সেটা রক্ষা করতে সক্ষম হইনি। কারণ আমাদের টপ লিডারশিপরা যারা এনসিপি তে না গিয়ে
এবং আমি যেই অভিযোগগুলোর কথা বললাম এরকমই কাছাকাছি অর্থনৈতিক এবং অন্যান্য, সেইগুলোর কোনোটার সুরাহা না করে তারা আবার সেই এনসিপিতে ব্যাক করেছে। এই ধরনের একটা ট্র্যাজেডিক প্যাথেটিক একটা অবস্থানের মধ্যে আমাদের পড়তে হয়েছে। এবং সেই বাস্তবতায় আমরা যারা আসলে ট্রুলি নতুন ধারা রাজনীতি করতে চাই এবং এই যে জামাত বাবলের বাইরে থাকতে চাই এবং সত্যিকার অর্থে তৃতীয় একটা ধারা গড়ে তুলতে চাই বিএনপি জামাতের পাশাপাশি, তারা আসলে সংগঠিত হয়ে একটা রাজনৈতিক দল আচ্ছা, গঠন আপ বাংলাদেশ করেছে। যখন হয় তখন আমরা একটা কথা মিডিয়াতে বেশি শুনেছি, সেটা হচ্ছে এটা জামাতের বি টিম। এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? আচ্ছা, এক নাম্বার হচ্ছে যেমন জামাতের সাথে আমি তো টপ লিডার ছিলাম আপ বাংলাদেশ, কখনো কোনো মিটিং আমি করিনি এবং জামাতের সাথে কোনো ধরনের কানেকশন আমাদের ছিল না এবং আমরা এই কারণেই এটার ব্যাপারে আশ্বস্ত ছিলাম যেটা আসলে কারো বি টিম না। আমাদের বলতো নানাজন, তো আমরা এটা বলতাম যে ঠিক আছে বি টিম বললো, সো এটা নিয়ে আমার অতটা হইতাম না আরকি। কিন্তু যেটা হয়েছে যখন ইলেকশনটা আসলো তখন আসলে আমাদের অনেকেই জামাতের বি টিমের মতো অ্যাক্ট করেছেন এবং ওইটাই আমাদের জন্য আত্মঘাতী জায়গা হয়েছে। ওই প্রবণতার কারণে বা ওই তৎপরতার কারণে আমাদের এই পার্টিটাকে আর স্বকীয়তা ধরে এটা কি রেখে, এখন বিলুপ্ত? এটা বিলুপ্ত না ঠিক, বাট খুবই মানে মিনিমাইজ হয়ে গেছে। কমিটি নেই? কমিটি বলতে এখানে আমাদের যিনি সদস্য সচিব ছিলেন তিনি এখন আছেন, তিনি চেষ্টা করছেন ওইটাকে আবার কোন একটা শেপে দাঁড় করানোর। আচ্ছা, আপনার দৃষ্টিতে শেখ হাসিনা পতনের অন্যতম কারণ কি? শেখ হাসিনা পতনের মূল কারণ তো সে নিজে, সে মানুষের কণ্ঠরোধ এত বেশি করেছেন, ইভেন নিজেদের মানে দলের মধ্যেও আসলে সে সুষম বন্টন করেন নাই, পুরো এটা মানে পরিবারের মধ্যে সুষম বন্টন করেছেন, ফলে আসলে একটা পর্যায়ে তার মানে রাস্তা খুব সংকীর্ণ হয়ে গেছে, মানে খাল কেটে কুমির আনার মতো একটা আত্মঘাতী। কিন্তু 5 আগস্টের আগেও তাকে তো এত দুর্বল মনে হয়নি। মানে মিডিয়া থেকে এবং বাইরে থেকে যে বলছে যে না টিকে যাবে, টিকে যাবে। হ্যাঁ? তাকে কখনো এত দুর্বল মনে হয়নি। যখন সে পালাইছে তখন মনে হয়েছে যে আসলে তার কিছুই ছিল না। এরকম এটা ফেরাউনের ব্যাপারেও মানুষের এরকমই মনে হয়েছে, ফেরাউনের যখন ছিল বা নমরুদরা যখন ছিল। সো হাসিনা তো আধুনিক যুগের ফেরাউন নমরুদদের ক্যাটাগরির লোক, তো পতনের আগ পর্যন্ত এটা কল্পনা করা যায় না, কিন্তু এই খেলাটা আল্লাহর খেলা। কারণ ওই যে 28 তারিখের কথা বললাম না, রাজনৈতিক দলগুলোর সর্বশেষ চেষ্টা যেটা, ওইটা পর্যন্ত হলো আমাদের খেলা ছিল, মানুষ চেষ্টা করছে, রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে, কারণ এটা রাজার খেলা, তো রাজার খেলা তো মানুষই খেলে, রাজনৈতিক দলগুলোর থ্রোতে খেলে। তো আমরা যখন সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়েছে, এই যুগপথ বলেন, জোট বলেন, সর্বাত্মক আন্দোলন বলেন, হরতাল বলেন, সবকিছু যখন ব্যর্থ হয়েছে তখন আল্লাহ জাস্ট নমরুদ ফেরাউনদের যেভাবে পতন হয়েছে হাসিনার ওইভাবে পতন হয়ে গেছে। That's it. আচ্ছা, আপনার কাছে জানতে চাই জুলাই আন্দোলনের মধ্যে সবচেয়ে কোন স্লোগানটা আপনার ভালো লেগেছিল? আমার নিঃসন্দেহে নারায়ে তাকবীর স্লোগান আমার সবচেয়ে কানেক্ট করেছে এবং নারায়ে তাকবীর স্লোগানের একটা ভীষণ আছে, এটার মধ্যে স্পিড আছে, ফলে আপনি এই যে গুলির সামনে বুক পেতে দেয়া, এটা মানে আপনার ওই শহীদ আমার না থাকলে আপনি এটা টাফ। নিঃসন্দেহে ধরেন নারায়ে তাকবীর স্লোগান ওন করেন না বা এটা দিতে চান না, এরকম অনেক লোক ছিল এবং তারা ইনকিলাব কিংবা অন্য যে কোনো স্লোগান তারা দিয়েছে। আমি ধরেন আমার সবচেয়ে টাচি স্লোগান এটাই ছিল যে নারায়ে তাকবীর। কিন্তু ওই সময় আমাদের কাছে মানে কিছু মিডিয়া মানুষ উপস্থাপন করছে নারায়ে তাকবীর স্লোগান যারা দিচ্ছে তাদেরকে জামাত হিসেবে ডেক দেওয়া হয়েছে। জামাত এইটা দেখ কেউ যদি মানে আমি নারায়ে তাকবীর ধরেন আমার পার্টিতেও আমাদের জেডিপিতে নারায়ে তাকবীর স্লোগান নরমালি আমরা ইউজ করি না, যদি না এটা ধরেন যে ফিলিস্তিন বা এই টাইপের কোনো ধর্মীয় কানেকশন থাকা ইস্যু না হয়। কিন্তু এর মানে এই নয় যে আমি মানে নারায়ে তাকবীর স্লোগানকে ডিজোন করি কিংবা জুলাই যে স্লোগানটা আমাকে টাচ করেছে সেটা বলার ব্যাপারে একটু অভিনয় করব যে মানুষ কি বলবে, এইগুলো আমরা বদার্ড না আসলে। আমরা রাজনীতিটা হৃদয়ের মধ্য থেকে যে জিনিসটা আসে ওইটাই আমাদের শক্তি, ওইটাই রসদ, ওইটা দিয়েই করতে চাই, ফলে এখানে কোনো ভনিতার জায়গা নাই আমাদের। আচ্ছা, বর্তমান সময়ে বিএনপি সরকার জুলাই যোদ্ধা এবং জুলাই আহত নিহত পরিবারদের কতটুকু মূল্যায়ন করছে? এটা খুব আপেক্ষিক তর্ক। এক নাম্বার হচ্ছে নিঃসন্দেহে যতটুকু করা দরকার ছিল ততটুকু তো হয় নাই, এটা আমরা সবাই জানি। আবার এইটার কাছ থেকে দেখবেন যে পরিবারগুলোরও মধ্যে নানা ধরনের জটিলতা, মানে উত্তরাধিকার এবং অন্যান্য নানা কিছু নিয়ে একটা জটিলতা আছে এবং যে প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট হওয়ার যেমন জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটা ছিল সেটা সেভাবে ফাংশনাল হয় নাই এবং সরকারের একটা অধিদপ্তর করলো, সেটারও আমরা দৃশ্যমান খুব একটা কাজবাজ দেখতেছি না। এটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র যেমন মানে মানে চলতেছে আর কি, এইটার ব্যাপারটা ওইরকম আর কি, গোলেমালে চলতেছে আর কি। ফলে
মানে এইটাকে কেন্দ্র করে যেমন মুক্তিযুদ্ধের যদি $200 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি থাকে, জুলাই নিয়ে অন্তত $100 মিলিয়ন একটা ইন্ডাস্ট্রি হওয়া উচিত। আমাদের সিনেমা থাকা উচিত, নাটক মানে আমি জাস্ট ওই জায়গায় দেখি না যে আহত নিহতদের পুনর্বাসন। আহত নিহতরা স্মরণীয় হয়ে থাকবেন যদি জুলাই অ্যাজ এ ইন্ডাস্ট্রি আকারে দাঁড়ায়, হ্যাঁ। এইটা কালচারালি যদি দাঁড়ায়, এইটা নিয়ে সিনেমা, এটা নিয়ে যদি নাটক হয়, আপনি জানেন যখন একটা সিনেমা হবে, নাটক হবে, মানে প্রচুর নাটক সিনেমা যখন হবে, ৭১ নিয়ে যেভাবে হয়েছে, তখন অভিনয় করার জন্যই তো অর্গানিক্যালি অনেক এইখানে জুলাই যোদ্ধারা চান্স পাবেন, এটা রেমুনারেশন তারা পাবেন। ফলে নট লাইক দ্যাট যে শুধুমাত্র তাদেরকে ডেকে ভাতা বা কিছু দিতে হবে। আমরা তো এর বরং উল্টো এই কোটা টোটার বিরুদ্ধে লড়াই করেছি। যেটা দরকার একটা কালচারাল এস্টাবলিশমেন্ট, এবং সেইটার পক্ষে সরকারের কাজ করা, এখানকার স্টেক হোল্ডারদের কাজ করা, ওইটা খুব জরুরি আর কি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে 1971 এবং 2024 দুইটাকে কিভাবে দেখেন? আমরা দেখি যে দুইটাকেই আমরা অন করি, একটা দিয়ে আর একটার কোনো ধরনের মিল অমিল কোনোটাই আমরা করতে চাই না। ৭১-এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি। সো এটা একটা ডিফারেন্ট পাওয়া। মানে আপনি ধরেন যে দুইটা ফল পছন্দ করেন, একটা কাঁঠাল আর একটা হলো আম। আম খেয়ে কাঁঠালের স্বাদ মিশবে না, কাঁঠাল খেয়ে আমের স্বাদ মিশবে না। তো দুইটা দুই জিনিস। একটা দিয়ে আমরা রাষ্ট্র পেয়েছি, একটা ম্যাপ পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা যারা এই যে ধরেন জেনজিদের জেনারেশনের আশপাশে, তারা আমরা মানে যখন বুঝতে শিখছি তখন থেকে হাসিনা ক্ষমতায়। ফলে কখনোই মুখ ফুটে কথা বলতে পারতাম না। সকালবেলা যখন অফিসে যাওয়ার জন্য বের হইতাম, আগে মোবাইলে চেক করতাম যে সারাদিন যে ফেসবুক চালাইছি কোনো সরকার বিরোধী কোনো ফটো কার্ড ছবি ডাউনলোড হয়ে আছে কিনা, ওইটা তাড়াতাড়ি করে ডিলিট করা। হিস্ট্রি ডিলিট করতাম, ফেসবুকের অ্যাপসের সবকিছু ডিলিট করা, মাঝে মধ্যে আনইনস্টল করে ফেসবুকের অ্যাপ, এরপরে বের হইতাম। কারণ সরকারের যে বাহিনী ছিল তারা মোবাইল চেক করতো। তো এইরকম একটা সিনারিও, মানে পরাধীনতার শৃঙ্খলের, মানে এটা এখন কল্পনাও করা যায় না যে কতটা পরাধীন আমরা ছিলাম। একটু বেশি লেখালেখি করলে আয়না ঘরে নিয়ে রাখবে, বাবা মাও জানবে না, দুনিয়ার কেউ জানবে না। এবং চিন্তা করেন আপনারে প্যাট কেটে, আপনারে মেরে প্যাট কেটে বালুর বস্তা দিয়ে আপনারে ডুবাই দিবি, এই ধরনের একটা বিভৎস যে জগতে আমরা ছিলাম, মানে পরাধীনতার চেয়েও পরাধীনতা, সেইখান থেকে আমাদের মুক্তি দিয়েছে 24। ফলে দুইটা জিনিসকে আমি টোটালি আলাদা করে দেখতে চাই, এবং দুইটা ঘটনাই আমার কাছে মহান। আচ্ছা, আপনার কাছে এবার একটু জানতে চাই যে পুরো জুলাই আন্দোলনে এমন ভূমিকা সবচেয়ে বেশি ছিল এমন 5 জন নেতার নাম যদি আপনার কাছে জানতে চাই। এটা তো বলা খুব কঠিন, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। এক নম্বরে আমি মনে করি যে জুলাইয়ের এক কোন মানে নেতা নাই। তারপরে যদি আপনি করেছেন যারা আমরা মিডিয়া টিডিয়া যাদেরকে দেখা যায় গেছে, আমি মনে করি তারাই নেতা। সেটা নাহিদ ইসলাম, আসিফ সুজিব ভুঁইয়া, এই আব্দুল কাদেরের কথা বলেন, বা ধরেন আমাদের যে নুসরাত তাবাসসুমের কথা বলেন, এরকম যাদেরকে আমরা সামনে দেখেছি তারাই আমাদের। আচ্ছা, হাসনাত আব্দুল্লাহ, সাজিস আলম, নাহিদ ইসলাম এবং আপনি যাদের নাম বলেন, এদের মধ্যে আপনি লাভ রিয়েক্ট কাকে দিবেন যদি দিতে বলি? কিন্তু খুব কঠিন। আমার মনে হয় নাহিদ ইসলামকে দেয়াই সেফ। নাহিদ ইসলাম। আমরা কালকে জুলাই যুদ্ধে একজনকে এরকম রিয়েক্ট চাচ্ছিলাম, তো তার মতো করে একজন দিয়েছে। তবে এর বাইরে আমি লাভ রিয়েক্ট দিলে নুসরাত তাবাসসুমকে দিতে চাই, কারণ হচ্ছে বাংলাদেশে যেই সোশিও কালচারাল পলিটিক্যাল সিচুয়েশন, সেখানে একটা মেয়ে এরকম ধরেন সাহসী যে পদক্ষেপ নেওয়া, বিশেষ করে সে টিভি অফিসে যাওয়া, সেইখানে তার একটা সিনারির মধ্যে অটল থাকা, ফলে ধরেন নুসরাত তাবাসসুমকে আমি ওই জায়গা থেকে খুব সাহসী মেয়ে হিসেবে চিন্তা করি। আচ্ছা, যেহেতু ডিবি অফিসে ওই ঘটনা একটু বলি যে ডিবি অফিস থেকে যে বার্তাটা আসলো, তারা সমঝোতার একটা বার্তা দিল, তারপরে আপনাদের মধ্যে কি অনুভূতিটা ছিল ওই দিন? আমাদের এটা কোনো অনুভূতি হয় না। আমি এই জন্য মানে আপনারা কি চাচ্ছিলেন যে আসলে আমরা মিউচুয়াল হয়ে যাই? না, এটা নিঃসন্দেহে না। আমি ওটা যখন 18 সালে আন্দোলন চলে হয়েছে, যে মানে ধরেন নিরাপদ সড়ক আন্দোলন, ওইটা আমি সামিল হয়েছি এই জন্য না যে নিরাপদ সড়ক চাই, আমি হাসিনার পতন চাইছি। সো আমার ফিলিংস সবসময় এক, যে হাসিনারে ফালাইতে হবে। সো মানে আমি জেলে ছিলাম মনে হয় 2011 সালের দিকে আর কি। ওই জেল থেকে বের হওয়ার পরে সবসময় স্বপ্ন দেখতাম যে কোন আন্দোলনের মধ্যে হাসিনা ফালানোর একটা এলিমেন্টস আছে, সো ওই জায়গায় আমি আছি। সো এটা একটা জায়গা। আর এইখানে যখন এই ধরনের সিনারি যে সমঝোতা হয়েছে বা কিছু, এগুলো আমার তখন ক্যারি করতো না। আমি তখন খুব ভালো করে জানি আন্দোলন আর তাদের হাতে নাই। না, অবশ্যই তাদের রেসপেক্ট করি, তারা ডিবি অফিসে ছিল, জীবনের ঝুঁকি নিচ্ছে, হাসিনা টিকে গেলে ফাঁসিটা তার হইতো, এটা সব ঠিক আছে।
আমি জানি আন্দোলনটা তার হাতে না, আন্দোলন জনগণের হাতে ছিল। আন্দোলন যদি কোনো নেতার হাতে থাকতো তাইলে এই আন্দোলন আর সফল হতো না। এটা একেবারে জনগণের হাতে চলে গেছে। এটা একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, জনগণের আন্দোলন। এটা এখন আমরা অনেকে মনে করতে পারি যে আমি নেতা ছিলাম। এই নেতাদের ডিরেকশনে পাবলিক মাঠে নামে নাই। কোনো এটা এখন তো জামাত বলবে জামাতের, বিএনপি বলবে বিএনপি, এনসিপি নেতারা বলবেন যে তৎকালীন সমন্বয়ক যারা ছিলেন তাদের আন্দোলন ডাকে মানুষ মাঠে নামছে। মানুষ বেসিক্যালি হাসিনার ডাকে মাঠে নামছে, যে হাসিনাই ডাকতেছিল আসো তোমরা আমারে ফালাও, কারণ ও যা যা করতেছিল। জুলাই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে কোন দলটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে আপনার দৃষ্টিতে মনে হয়? একক দল হিসেবে রাজনৈতিক দল না, আমি মনে করি একক সংগঠন হিসেবে শিবির সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। মানে যদি রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সবকিছু, মানে জামাতের ভূমিকা শিবিরের তুলনায় অনেক কম। অনেক কম মানে অনেক অনেক কম। প্রথমে ছাত্ররাই যেহেতু লিড করেছে, দেখেন এখানে এখনো তো দেখতেছেন, মানে ওই ছাত্ররা তো এখন এনসিপি করতেছে না, তো ওদের আসলে সারা দেশে সাংগঠনিক স্ট্রাকচারের আসলে কি অবস্থা? কোন জেলায় গেলে 50 জন পাবেন, কোন জেলায় গেলে 5 জন পাবেন, কোন উপজেলায় পাবেন না, এরকম তো। এটা দিয়ে আন্দোলন সফল হয় না। সারা দেশে কাঠামোগত যেই আন্দোলনটা মোবিলাইজ করার যে ব্যাপারটা, হ্যাঁ সম্মুখ সারিতে নিঃসন্দেহে জামাত শিবিরের লোকজন ছিল না, বা শিবিরের ছেলেপেলেরা ছিল না, হয়তো ধরে নেই আর কি। মানে আমরা যারা পোস্টার বয় তারা তো ধরেন একটা নির্দলীয় ক্যারেক্টার ছিল, যেহেতু আন্দোলনটা নির্দলীয়। জামাত শিবিরেও নিশ্চয়ই, বা শিবিরের ছেলেরাও তো তারা ভয়ানক নির্যাতন নিপীড়নের শিকার ছিল। ফলে তারাও আমার মতো কোন একটা মানে মোমেন্টামের অপেক্ষায় ছিল, অবলম্বনের অপেক্ষায় ছিল। তো ওরা যখন দেখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা ব্যানার আকারে দাঁড়াইছে, তখন তারা সর্বাত্মক ভাবে এটাকে সারা দেশে এই আন্দোলনটাকে মোবিলাইজ করার, এবং ওইখানেই তো আপনি যখন সাদেক কায়েমকে অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে দেখেন, সে আসলে কি শিবিরের নেতা, এবং শিবিরের নেতা হিসেবে সারা দেশের শিবিরের যে নেতা কর্মীরা আছে তাদেরকে মোবিলাইজ করছে বেসিক্যালি। সো ওই জায়গা থেকে আমি দেখি একক সংগঠন হিসেবে শিবিরের কৃতিত্ব সবচেয়ে বেশি, অবদান সবচেয়ে বেশি। আচ্ছা, যেহেতু আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, সাদিক কাইয়ুম এবং জিএস ফরহাদ তারাও তো একসময় ছাত্রলীগের রাজনীতি ব্যানারে বিভিন্ন জায়গায় দেখা গেছে, এটা নিয়ে আপনার বক্তব্য কি? আচ্ছা, আমি ধরেন যে আমি শিবির একসময় করতাম, এবং সেটা ফার্স্ট ইয়ার পর্যন্ত শিবির করছি। পরে সাদিক কায়েম টাইম এদেরকে আমি এস এম ফরহাদ চিনতাম না আসলে। নাম্বার 2 হচ্ছে যে এই আন্দোলনটা সফল হয়েছে অন্যতম মানে কারণ হচ্ছে বা ঘটনা হচ্ছে এই গুপ্ত রাজনীতি। এই গুপ্ত রাজনীতি ছিল বিধায় হাসিনা তার স্ট্রেংথ অ্যানালাইসিস করতে অনেক জায়গায় ভুল করছে। সে যাকে ভাবছে তার ভ্যানগার্ড, ছাত্রলীগ তার ভ্যানগার্ড, সেই ছাত্রলীগের মধ্যেই তো তার শত্রুপক্ষের অনেকজন লোকজন রয়েছে। এখন গণ অভ্যুত্থান টাইপের যে আন্দোলন, এইসব আন্দোলন মানে বিপ্লবী যে আইডিয়া, মানে গণ অভ্যুত্থান থেকে তো আসলে বিপ্লব সংগঠিত হয়। আমরা সেটা বিপ্লবে এবার নিতে পারি না, পাবলিক কিন্তু একটা বিপ্লবের প্রেরণা থেকেই গণ অভ্যুত্থানটা ঘটাইছে। তো এইরকম জায়গাগুলোতে গুপ্ত রাজনীতি থাকে। যেমন আপনি দেখবেন বামপন্থী দলগুলো বাংলাদেশের, তারা কিন্তু নানা সময়, বাকশাল থেকে শুরু করে নানা সময় গুপ্ত রাজনীতি করেছে। বাংলাদেশে যারা বা এই মাওবাদী ধারার যে রাজনীতি, তারা তো গুপ্ত রাজনীতি করে। ইভেন এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো বাম পার্টি রয়েছে, তারা যেটা বলে যে মানে পাবলিক পার্টি একটা থাকে, আন্ডারগ্রাউন্ড পার্টি আর একটা থাকে সশস্ত্র ধারা যেটা। ফলে গুপ্ত রাজনীতিকে এইখানে যে ধরেন বিএনপি যেভাবে হাস্যরস তামাশার বিষয় বানাইছে, আমরা তো আমি দেখেছি ফার্স্ট ইয়ারে যারা মানে আমাদের গেস্ট রুম করাইছে, ছাত্রলীগের অনেক হম্বিতম্বি করতো, ছাত্রলীগ হয়ে নেতা ছিল, হলে ফাও খাইতো। পরে আমরা তো তাদের অনেককে এখন ছাত্রদল নেতা হিসেবে চিনি। সো যেহেতু মানে এগুলো সামনে আনলে অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হবে, বা ধরেন গলার জোরটা হয়তো মানে শিবিরের বিরুদ্ধে, মানে শত্রুপক্ষ তো বেশি শিবিরের, যার কারণে হয়তো এটাকে খুব মজা করে ভিলিফাই করা যায়। কিন্তু এটা ধরেন যে যারা ভিলিফাইটা করছেন বা শিবির এই ব্যাপারটা নিয়ে যারা মজা নিচ্ছেন, তাদের জন্য এখানে একটা মজার চ্যালেঞ্জ আছে যে শিবির যদি আবার গুপ্ত হয়ে যায় তবে কিন্তু বিপদ এরাই পড়বে। আগে নাহলে ছাত্রলীগকে সে ডিস্টার্ব করেছে, আওয়ামী লীগকে ডিস্টার্ব করছে, এখন শিবির যদি আবার গুপ্ত হয়ে যায় কাকে ডিস্টার্ব করবে? তারেক রহমানকে ডিস্টার্ব করবে, ছাত্র দলকে ডিস্টার্ব করবে। ছাত্রলীগের মানে দেখা যাবে ছাত্র দলের সভাপতি হয়ে গেছে কোন গুপ্ত শিবির, আপনি কি করবেন তখন? ঠিক আছে, কারণ হাসিনার মেকানিজম তো অনেক মানে টেকনিক্যালি সাউন্ড ছিল, সে পেগাসাস সবকিছু ইয়া করতো, তাই না? এবং ডিজিএফআইএনএস এর সবকিছুর মধ্যে হিউজ অ্যাক্সেস ছিল। তো ওই অ্যাক্সেস তো বিএনপির অর্জন করতে করতে জীবন শেষ হয়ে যাবে। সো শিবিরের যে 5টা ছেলে দেখা গেল ছাত্র দলের
টপ 5 এর 5টাই শিবির, আপনি কি করবেন? ঠিক আছে না? সো এগুলো কিন্তু সম্ভব। ফলে আমি মনে করি এই জটিল পথে শিবিরকে ফেলে দেওয়া উচিত আচ্ছা, না আরকি। প্রশ্ন হচ্ছে যে জুলাই নিয়ে যারা এখন ব্যঙ্গাত্মক করছে, অনেক মিয়া আফরোজ শাওন সহ অনেকেই দেখলাম, বিশেষ করে আওয়ামী লীগের পেজগুলোতে ঢুকলে বোঝা যাচ্ছে যে তারা এভাবে খুবই বাজেভাবে জুলাইটাকে দেখে। এটা আপনি কিভাবে দেখছেন? না, খুবই সিম্পলি আপনি যেটা বলেন আসলে যে গতকালকে মানে জুলাইয়ের ১ম দিনে মেহের আফরোজ খান বলছেন জুলাই সিরিয়াল। তো এইটা হচ্ছে যে ধরেন ৩ দিন আগে একটা ইন্টারভিউ ভারতীয় মিডিয়ায় হাসিনা দিয়েছেন যে এবছরই সে দেশে ফিরবে। সো ওই কথাটা যেমন যে এবছরই সে দেশে ফিরবে এটা যেমন একটা খোয়াব কিন্তু বলার জন্য বলে দিয়েছেন। ওইটার দ্বারা আবার মানে উত্তেজিত হয়ে অনুপ্রাণিত হয়ে এইখানে তার লোকাল যে ভেঞ্চার যেগুলো আছে এগুলা এইসব জুলাই সিরিয়া টিরিয়া এগুলা বলছেন। কিন্তু মেহের আফরোজ শাওনের বোঝা উচিত যে হাসিনাও ফিরবে না আর সে জুলাই সিরিয়াই করতেও পারবে না, ওই সক্ষমতা তার নাই। সো এখানে আমি যারা বলবো এরা হচ্ছে সবাই তো ট্রমাটাইজ, তাদের আপা পালায় গেছে, তাদেরকে যাওয়ার সময় একটু নিয়েও যায় নাই, তাদের কোনো বন্দোবস্তও করে যায় নাই, এবং তারা এত এক্সেসিভ রোল প্লে করে ফেলছেন ওই জুলাইয়ের আগেই যে তারা আসলে কোনোভাবে একটু মানে গুপ্ত টুপ্ত হয়ে যায় আবার জুলাইয়ের পক্ষে সেজে যাবেন সে অবস্থায় তাদের নেই। তারা একটা ভয়ানক সংকটে আছে। আবার তাদের হচ্ছে সরাসরি মানে দালালের ক্যাটাগরিতেও আবার তারা দ্বিতীয় সারি, তাদেরকে দিল্লিও আশ্রয় দিচ্ছে না ওই অর্থে। ফলে এই ধরনের যারা জুলাই বিরোধী শক্তি আছে তাদের একটা জিল্লতির জীবন আমরা দেখছি। সেরূপ বলছেন তাকে ধরেন সরকারও ইঁদুর বিড়াল খেলা খেলবে, যখন মনে চাবে জেলে ভরবে, যখন মনে চাবে ছাড়বে, নানাভাবে নানা পক্ষে ইউজ করবে, দিল্লি কখনো একটু তাদের টোপ দিয়ে ব্যবহার করবে। বেসিক্যালি শাওনদের জীবন এখন জিল্লতির জীবন, এর বাইরে কিছু আচ্ছা, না। আপনি এই যে শাওন, মেহের আফরোজ শাওন, অন্তর্বর্তী সরকারের সময় তার তেমন কিছু হয়নি, এখনো তেমন কিছু হয়নি। এর পেছনে কোনো শক্তি আছে? তখন তো তাকে একবার গ্রেফতার করা হয়েছিল এবং গ্রেফতার করে রাষ্ট্রবিরোধী ছেড়ে দিয়েছে, বিদেশ গেছে, বিদেশ থেকে আর আসতে পারছে, রাষ্ট্রবিরোধী অ্যাভেলেবল অ্যাক্সেস হ্যাঁ আছে ছিল। তার। আমি ওইটাই বলছি যে যেটা হচ্ছে যে মানে এখানে মেহের আফরোজ শাওনরা তো শুধুমাত্র অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে মানে একজন ব্যক্তি না, এটার পিছনে ধরেন যে দিল্লির আগ্রাসনের একটা এলিমেন্টস টুলস হিসেবেও তারা ব্যবহৃত হয়। হাসিনা যেমন হইতো এবং আগেও বলছি যে তার মানে হাসিনা তো এখন ওই পারে আছেন, ওইটার এই পারের এক্সটেনশন হলেন এই মেহের আফরোজ শাওনরা। ফলে এই ব্যক্তির বাইরেও তাদের কিছু মানে কারিশমা আছে। তো সরকারের মধ্যে তাদের কিছু প্রিয় ভাজন লোকজন থাকেন। তো তাদের সাথে আতাত করে হয়তো এই মানে কাজটা তারা করছেন। কিন্তু এই অ্যাক্সেস থাকার ফলে তারা অনেক সময় আস্তে, আস্তে বাড়াবাড়ি করে ফেলবেন। অতি উৎসাহী হয়ে উঠবেন। এই ধরনের বাজে মন্তব্য করবেন। তখন কিন্তু আবার জুলাইয়ের পক্ষের শক্তি যারা তারা ফুঁসে উঠবে। ফলে যেটা হবে দিন শেষে এরকম বিচ্ছিন্ন অনেক কথাবার্তা মেহের আফরোজ শাওনরা বলবেন, কিন্তু তারা কিছুই আসলে করতে পারবেন না। দ্যাটস ইট। আচ্ছা, সর্বশেষ আপনি রাজনৈতিক দল বা সরকারকে জুলাই নিয়ে কিছু বলতে চান কিনা? জুলাইকে আমি জাস্ট বিএনপি সরকার তো এখন বিএনপিকে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি মনে করি এবং বাংলাদেশের সরকারি দল বিরোধী দল সবাইকে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি মনে করি। বাট এই কথাটা যাতে তারা যে জুলাইয়ের কারণে ক্ষমতায় এসেছেন হুম। এই কথাটা যাতে অ্যাটলিস্ট তারেক রহমান সাহেব মনে রাখেন। এই মনে রাখার অনেকগুলো মিনিং বলতে পারেন, মানে এটা কি থ্রেট দিলাম, হ্যাঁ এটা থ্রেট। বলতে পারেন এটা কি ভালোবাসা দিলেন, হ্যাঁ এটা ভালোবাসা, দুইটাই। কারণ হচ্ছে জুলাই মানে রুট যদি তিনি ভুলে যান তাইলে কিন্তু তিনি বিপদে পড়বেন। কেন? তার তো ইলেকশন হওয়ার কথা ছিল ২৯ সালে ওই পর্যায়ে, এবং আর একটা এরকম রাতের ভোট হইতো, আবার বিদেশেই থাকতে হইতো। অভ্যুত্থান হয়েছে দেখা সে দেশে আসতে পারছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারছেন, নাটকীয় ভাবে আইডি কার্ড নিতে পারছেন, সব কিন্তু এই জুলাইয়ের ধারাবাহিকতা। ফলে কোনো কারণে যদি তিনি আবার জুলাইয়ের এই অবদানকে ভুলে যান তাহলে যেটা হবে এখানে আবার ওই দিল্লির আগ্রাসনের ফলে যে ধরনের টুলস এখানে বিল্ড আপ হয়েছিল ওইগুলো আবার বিল্ড আপ হবে এবং ওইটা কোনোভাবেই তারেক রহমানকে আর অ্যালাউ করবে না। তখন যেটা হবে তারেক রহমান রিপ্লেস হয়ে যাবেন, রিপ্লেস হবে বিএনপি। কারণ হচ্ছে এখানে যখন হাসিনা সর্বময় শক্তির অধিকারী ছিল তখন কিন্তু জামাতকে নিশ্চিহ্ন করতে পারে না, জামাত তো টিকে ছিল। তার মানে বিএনপির আগ্রাসন জামাত খুব ভালোভাবেই অ্যাবজর্ব করতে পারে, এটা সে টিকে যাবে। মানে বিএনপি যদি তাদের বিরুদ্ধে এরকম অ্যাগ্রেসিভ হয় আর কি, তাহলে আওয়ামী লীগ ফিরে আসলে কাকে রিপ্লেস করবে? সে বিএনপির কে রিপ্লেস করবে। ফলে এইটা যদি তিনি ভুলে যান আত্মঘাতী রাজনীতি মানে বুমেরাংটা হবে বিএনপির জন্য। জামাত হয়তো ধরেন এখন ৬০ আসন আছে আবার ৩০ আসন পাবে, বা ধরেন কোনো আসনই পাবে না আবার ব্যাক করবে। তো বিপদটা হবে কিন্তু বিএনপির জন্য। সো বিএনপির এই ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত
এবং জুলাইয়ের প্রশ্নে আপোষহীন থাকা উচিত, এবং জুলাইয়ের যে কালচারাল ক্যাপিটাল ডেভেলপ করার কথা আমরা বারবার বলছি, এইটার চালিকার আসনে বিএনপিকে বসা উচিত, তাহলে সে এখানে মানুষের কাছে দীর্ঘস্থায়ীভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারবে। আর ওইটা না হলে দেখবে যে মানুষ আবার ফুসে উঠলে সে বিপদে পড়বে। মানুষ এখন ভাবতেছে যে তারেক রহমানের তো বিকল্প নাই, দেশটা তো এরকম স্টেবল কোনো বিগার পলিটিক্যাল পার্টি নাই, কিন্তু মানুষ এমনও হয় অনেক সময় যে যা হওয়ার হবে পরে, ভাঙো, সেটাও তো করে। তো সেই ধরনের কোনো ঘটনা বিএনপির সাথে না ঘটুক, এটাই চাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে নিজের সঙ্গে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ নাইম ভাই আপনাকে। আপনাকেও ধন্যবাদ। জি, আমাদের মেনুলার পক্ষ থেকে আমাদের ছোট্ট একটি গিফট রইল। পরবর্তীতে ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের প্রতিষ্ঠানকে, সোনালী নিউজকে, সবাইকে ধন্যবাদ। মেনুলা ম্যানোলাকেও ধন্যবাদ।